নমস্কার, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে সমস্ত ভারতীয় নাগরিককে। আমাদের সংবিধান আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সংবিধান, আর গণতন্ত্র আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। তাই গণতন্ত্রের ওপর যদি কখনো আঘাত আসে, তার মানে সেটা সংবিধানকে অস্বীকার করা। আমাদের দেশের ইতিহাস সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন যে এই দেশ স্বাধীনতার আগে বহু স্বৈরাচারী একনায়কতন্ত্র দেখেছে। দেশ পরিচালনায় জনগণের মতামতের গুরুত্ব এবং দেশ পরিচালনার সঙ্গে জনগণকে একাত্ম করে নেওয়ার গুরুত্ব কতখানি তাই আমাদের কারোরই অজানা নয়। কিন্তু তার সত্ত্বেও স্বাধীনতার পরেও আমাদের দেশে আমরা দেখেছি এমার্জেন্সির মতো পরিস্থিতির উদ্ভব হয়েছে একাধিকবার, এবং এমার্জেন্সির ফল দেশের ওপর কী হতে পারে সেটাও আমরা দেখেছি। সেই কারণেই বর্তমান কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। উদ্দেশ্য একটাই, সংবিধান মেনে চলার গুরুত্ব আমরা যেন কেউ ভুলে না যাই। আজ আমাদের বিশেষ পর্ব, বিশেষ অনুষ্ঠান সংবিধান হত্যা দিবস, প্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা, এমার্জেন্সি এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ আরও একবার ফিরে দেখা। আমার সঙ্গে আজকের এই ইতিহাসের সরণিতে হাঁটবেন যারা রয়েছেন অতিথি আমাদের সঙ্গে। আলাপ করিয়ে দিই, রয়েছেন রাজ মিঠোলিয়া, বরিষ্ঠ সাংবাদিক, এবং রয়েছেন অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী, কুখ্যাত হয়ে রয়েছে। মিস্টার মিথোলিয়া, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে একটু জানতে চাইব, এই যে 25শে জুন দিনটিকে সরকার সংবিধান হত্যা দিবস হিসেবে একটা নাম দিয়েছে, এই ঘোষণার তাৎপর্য যদি একটু আমাদের বলেন। কারণটা যেটা আপনি বললেন যে কারণটা কি হতে পারে, তা আমরা একটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আজ এই অবস্থা, আজকে যেটা পরিস্থিতি পলিটিক্যাল, সেই দিক থেকে আমাদের চিন্তা করা উচিত। যেটা গভর্নমেন্ট চিন্তা করেছে যে এই দিনটা যেন আর না আসে, যে ডেমোক্রেসিতে প্রত্যেক জনগণের তাদের যে দাবি অধিকার জন্য তারা যে প্রতিবাদ করেন, সেটা গভর্নমেন্টের কাছে একটা সুযোগ থাকে যে ওদের যে প্রতিবাদ, ওদের যে ডিমান্ডগুলো কিভাবে ওরা ফুলফিল করবে। এই যে এমার্জেন্সি ব্যাপারটা যেটা সামনে এসছে, এই মানে সরকার যেটা করতে যাচ্ছে, উদ্দেশ্য একটা, ইন ফিউচার যেন এই ধরনের এমার্জেন্সি আমাদের দেশে না হয়। কারণটা হচ্ছে যেদিন এমার্জেন্সি আমাদের দেশে মানে দুবার তো আগে হয়েছিল, তারপরে যেটা হলো 25 জুন 1975-এ, সে কারণ বহু কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ তো ছিল যে এলাহাবাদ হাইকোর্টে একটা জাজমেন্ট ছিল, তাতে জাজমেন্ট হিসেবে বলা হয়েছিল যে ওই তখন যে সরকার ছিল, কংগ্রেস গভর্নমেন্ট লিডেড বাই ইন্দিরা গান্ধী, উনি ইলেকশনে কি একটা ধাঁধলি হিসেবে করেছিল, তাতে ইন ফিউচার তিনি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন না, এই একটা ছিল, ভয় ছিল একটা। প্লাস আমি দেখতে পাচ্ছি যখন 71-এ বাংলাদেশ একটা জন্ম নিল, তখন বলা হলো ইন্দিরা গান্ধীকে লেডি লিডার, লেডি আয়রন লেডি, এইভাবে বলা হয়েছিল। আর দুর্গা মা, অনেক কিছু বলা হয়েছিল। এত পপুলারিটি উনি তখন গেইন করেছিলেন। তার পরবর্তীকালে ওদের যে পদক্ষেপ যেটা উনি নিলেন, সেটা জনগণের বিরুদ্ধে যেতে লাগলো। এটা ঠিক যে ওই সময় একটা বিরাট নেতা আমাদের মধ্যে উঠে এলেন, জয়প্রকাশ নারায়ণ, তার একটা বিরাট ভূমিকা রইল। তার কথা শোনার জন্যে জনগণ মানে এত ওই র্যালিতে এত জনগণ আসতো, সেটা একটা উনি একটা বিরাট ভয় পেয়ে গেছিলেন যে এবার কি হতে পারে। তখনই উনি একটা যে আমি এই যে পাওয়ারটা কন্টিনিউ করার জন্য আমি কি করতে পারি, তার হাতে একটা হাতিয়ার ছিল যে এমার্জেন্সি করলে আমরা কিছু আমি চালিয়ে যেতে পারি, সেটা উনি করলেন। সেই জিনিসটা তো জনগণ ভালোভাবে নেয়নি। তার প্রতিবাদ তো পুরো দেশে হয়েছে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক গ্রামে গঞ্জে তার বিরাট প্রতিবাদ। আর তার প্রতিবাদের মধ্যে আমাদের যারা আমাদের পেশায় সাংবাদিক যারা, আমি তার দুটোই নাম বলবো, একটা আমাদের সদ্য পূর্ণ সেনগুপ্ত আর দুটো গোরকিশোর ঘোষ। তারা তো জেলে যেতে হয়েছিল, শুধু সাংবাদিক নয়, কত মহান নেতাগুলো সব পুড়িয়ে দিয়েছিল জেলে। সে একটা ঘটনা, একটা বিরাট, ওটা যখন আমরা ভাবি দেখি
যে ওই কালটা কি কাল ছিল ওই সময়টা। ঠিক, একটা অন্ধকার সময় বলা অন্ধকার সময় ছিল। তো এই জন্য ওটাকে ওরা বলা কালা অধ্যায়, যেটা বলছে এমার্জেন্সিকে। তা আমি যেটা বলতে চাইছি যে এই গভর্নমেন্টের সামনে যে কোন পরিস্থিতি তারা করতে পারে সেটা তো সবাই জানে। দেশের যদি একটা অখণ্ডতা যদি খণ্ডিত হয়, কিংবা একটা বিরাট একটা বাইরে একটা অ্যাটাক হতে পারে আমাদের দেশে, ওই সময়টা এগুলো করা যায়, কিংবা ওই সময় করা। যেরকম আমাদের চায়না ওয়ারে আমরা দেখেছি, চায়না ওয়ারে একদম ওই 77 অব্দি ওই যে নাসবন্দি হলো না ওই পিরিয়ডটা, সেটা আরো হলো। আর তার রেজাল্টটা কি বেরোলো, 77 ইলেকশনে উড়ে গেল গভর্নমেন্ট, একদম সে জনগণ ভালোভাবে নেয়নি। ঠিক, এমার্জেন্সির মতন যদি সংকট আসে দেশের ওপর, তাহলে সেটা সাধারণ মানুষ কোনোদিনই ভালোভাবে নেয়নি। এবার সেটা যদি বৈদেশিক শক্তির আক্রমণের কারণে হয়ে থাকে, সেখানে এমার্জেন্সি আমরা মেনে নিতে বাধ্য, কারণ তখন কিছু আমাদের ওপর বাধ্যবাধকতা থাকে। তখন দেশের সীমান্ত রক্ষা করাই সব থেকে বেশি প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। অধ্যাপক, আপনার কাছে যাব, যে এই যে আমরা কথাটা বলছি যে আমরা তো শুধু যে এই 75 সালে এমার্জেন্সি দেখেছি তা তো নয়, আমরা তার আগেও দেখেছি। তো আগের দুবার ছিল বৈদেশিক শক্তির আক্রমণ, কিন্তু এবারের কারণ আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেখিয়েছিলেন যে অভ্যন্তরীণ অস্থিরতা। এই ব্যাপারে এইটা কতটা আলাদা ছিল পরিস্থিতিটা, যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, তখন যে 352 সংবিধানের যে অনুচ্ছেদ আছে 352, তখন যে ব্যাপারটা বলা ছিল ওয়ার মানে যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। এখন ইন্টারনাল ডিস্টারবেন্স তখন যেটা ঘটেছিল, যেটা রাজ সাহেব বলছিলেন, যে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ক্রান্তিকারী একটা মুভমেন্ট সারা ভারত জুড়ে হচ্ছিল শাসকের বিরুদ্ধে। এখন সে আন্দোলন করার তো অধিকার সংবিধান দিয়েছে, মানুষের প্রতিবাদ করার অধিকার ভারতের সংবিধান আছে। ভারতবর্ষের সঙ্গে চীনের পার্থক্য এইখানেই যে আমরা প্রতিবাদ করতে পারি, আমাদের বক্তব্য জানাতে পারি, যেটা অন্য দেশ খুব একটা সেভাবে নেই। তাই জন্যই ভারতীয় গণতন্ত্রের মহত্ব, ভারতীয় সংবিধানের গুরুত্ব সারা দুনিয়ার কাছে, পৃথিবীর কাছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে মানুষ সংঘবদ্ধ হতেই পারে। স্বাধীনতা তখন 25-26 বছর হয়েছে, 25 কি 28 বছর হয়েছে, কিন্তু মানুষ তো ক্লান্তি পাচ্ছে না। সাধারণ মানুষের যে অধিকার, সেগুলো সেভাবে মানুষ অধিকার লাভ করতে পারছে না। চাকরি মানে অন্ন বস্ত্র সংস্থা, যেগুলো মানুষের বেঁচে থাকার মৌলিক জায়গা, সেগুলো সঠিকভাবে কোনো সরকার, যারা সরকার এসেছিল, একটা দলেরই সরকার ছিল, তারা সেভাবে মানুষকে দিতে পারেনি। এবং তার ফলে জয়প্রকাশ নারায়ণ একজন অসাধারণ ক্রান্তিকারী নেতা। তিনি সারা ভারতে অর্গানাইজ করেছিলেন সংঘর্ষ সমিতি ইত্যাদি নানান নামে নানান পরিচয়ে, বিহারে, গুজরাটে, নানান জায়গায় আন্দোলন চলছিল ব্যাপকভাবে। এখন তখন যারা শাসনে ছিল তাদের ভয় এসে গেল, এই প্রতিবাদ কি কোনোদিন সরকারকে এরা সরিয়ে দিতে চাইছে, তাদের ভয়। কেননা 72 সালে আপনাদের ইলেকশন হয়েছিল, 71 সালের ভারতবর্ষে, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশাল ভোটে জিতেছিলেন, গরিবি হাটাও স্লোগানের মধ্য দিয়ে সারা ভারতের মানুষের হৃদয় জয় করেছিলেন। কিন্তু দেখা গেল কাজের সময় সেভাবে গরিবদের বা তিনি সেভাবে তাদের অবস্থা উন্নতি করতে পারেননি। তার ফলে মানুষের ক্ষোভ বিক্ষোভ নানানভাবেই ছিল। তাই যখন জয়প্রকাশ নারায়ণ আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে সবাই সে অংশ নিচ্ছে, সেই আন্দোলনকে কি করে দমানো যায়, তার জন্যই এমার্জেন্সি 1975 সালের 25শে জুন এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো। হ্যাঁ, সংবিধানে তো আছে, কিন্তু যে ঘটনাটা প্রতিবাদ, সেটা তো ইন্টারনাল ডিস্টারবেন্স নয়, সেটা গণতন্ত্রের একটা অঙ্গ। প্রতিবাদ হচ্ছে গণতন্ত্রের অঙ্গ। সেটাকে আপনি ইন্টারনাল ডিস্টারবেন্স দেখিয়ে আপনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। আমাদের সংবিধানে যেটা বলা আছে 352 পরেতে 358 ধারা যেটা বলা আছে, যে যখন আমাদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে, তখন মৌলিক অধিকারগুলো সরকার কিন্তু রদ করে দেবে। 21-22 সালে পার্টিকুলার আর্টিকেল 19, যেখানে আমার মানে বক্তব্য প্রকাশের যে স্বাধীনতা আছে, সে স্বাধীনতা কিন্তু থাকবে না, পরিষ্কার বলে দেওয়া আছে। অর্থাৎ এমার্জেন্সিটা করা হলো কেন? বক্তব্য প্রকাশ যেটা মানুষ চাইছে, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সবাই মনে করছে যে একটা আমার বক্তব্য, আমার ক্রান্তি চাই, আমার স্বাধীনতা চাই, আমার আসল অর্থনৈতিক মুক্তি চাই, সেটা যদি আমি না পাই, আমি কেন পথে নামবো না? সুতরাং মানুষ পথে নেমেছিল, সরকারের ভয়ে এসে গেল সেটা। তারপরে রাজ সাহেব যেটা বললেন, একেবারে এলাহাবাদ
এলাহাবাদের কোর্টের যে রায়টা হলো, আনসিটেড পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ওয়াজ আনসিটেড ফ্রম রায়বেরেলি কনস্টিটিউয়েন্সি। ওনার নির্বাচনে নানান ধরনের দুর্নীতির অভিযোগ তুলে জাস্টিস JNL সিনহা, খুব সম্ভবত তার নাম, তিনি আনসিটেড করে দিলেন, অর্থাৎ তোমার প্রধানমন্ত্রী চ্যুত হয়ে গেল। তখন তারপরে আমরা দেখেছি সুপ্রিম কোর্টকে কিভাবে কাজে লাগিয়ে যা ঘটেছে। তো গণতন্ত্র, সংবিধান হত্যা, কারণ ভারতবর্ষের সংবিধান এমন একটা সংবিধান যে মানুষকে অধিকার দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার দিয়েছে, ধর্ম প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু তুমি এমার্জেন্সির নাম করে সেগুলো কেড়ে নেবে এবং তারপরে একের পর এক টানা সেই ব্যবস্থা তুমি সৃষ্টি করবে, সেটাকেই গণতন্ত্রের, আমাদের সংবিধানের হত্যা। সংবিধান যে অধিকার দিয়েছে, মানুষের যে সম্মান দিয়েছে, সেটাকে সেই সময় সরকার চেষ্টা করেছিল সেটাকে লঙ্ঘন করা, এবং সেটাকে 50 বছর আজকে পূর্ণ হচ্ছে, তাই সেটাকে আমরা সংবিধান হত্যা হিসাবে মনে করছি। একটাই উদ্দেশ্য, এই নয় যে অতীত কি ঘটেছে তাকে ধিক্কার জানানো, আজকে সংকল্প নেবার দিন, যেন কোনো দিন এ ধরনের কোনো মানে প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন যেন না আসে, যাতে করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। নিশ্চয়ই। মিস্টার মিঠুলিয়া, এবার একটু জানবো যে যেহেতু আপনি নিজেও পেশাগতভাবে একজন সাংবাদিক, এবং মৌলিক অধিকার যখন রদ হয়ে যায় একটি গণতান্ত্রিক দেশের জনসাধারণের ওপর থেকে, তখন ঠিক কি অবস্থাটা হয়, এবং এই এমার্জেন্সির প্রত্যক্ষ প্রভাব আমাদের দেশের ওপর কি পড়েছিল, দেশের সাধারণ মানুষের ওপর কি পড়েছিল? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করলেন আপনি। এটা ঠিক, যখন এমার্জেন্সি হয় ওই সময় ওতে যে আমাদের পেশায় যারা আছে সাংবাদিক, তাদের লেখার উপরে যে অঙ্কুশ লাগানো হয়, সেটা একদম আমরা লিখছি, সঠিক ঘটনা লিখছি, কিন্তু আমাদের সেই ছাপানো মানে প্রেসে দেওয়ার আগে ওদের একটা বোর্ড তৈরি হতো, মন্ত্রী কিংবা তিনি পাস করবেন কোনটা যাবে কাগজে, যেটা আমি লিখলাম সেটা উনি যাবে না, কিন্তু উনি পাস করবেন। এটা আমাদের খনন হচ্ছে আমাদের অধিকারের সাংবাদিক, এটা বিরাট একটা সেটব্যাক ছিল। তার প্রতিবাদে আমাদের বোন সেনগুপ্ত, আমাদের গোরকেশ, তারা রাস্তায় নেমেছিল। আমার মনে আছে কয়েকটা কালা বিল ব্যাপারে আমরা নেমেছিল রাস্তায়, তা আমাদের ওন বাগচিও ছিলেন, গোরকেশোর ঘোষে ছিলেন, আমরা মনে আছে আমার। তা এই যে প্রতিবাদটা আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে কলকাতায় এই ধরনের প্রতিবাদটা বহু হয়েছে। কলকাতায় জয়প্রকাশ নারায়ণ এসেছিলেন, রাজাদা, তাই না? কলকাতা, উনি কলকাতা এসেছে যখন, তখনই মানুষে একদম ভিড়ে ভিড়, জয়প্রকাশ নারায়ণ জিন্দাবাদ। কিন্তু এই ততক্ষণ গভর্নমেন্ট, তাদের মাথায় এগুলো আসছিল না যে জনগণ কি চাইছে। দেখছে ওরা যে জনগণের এত প্রতিবাদ যে সামনে আসছে, উনি দেখতে পাচ্ছে, কিন্তু ওই যে থাকে না একটা যে আমি ওই কি বলে গদ্দি কি একটা বলে না, যে পাওয়ারটা গদি ছাড়বো না, কিন্তু এটা একটা জিনিস ঠিক, কেউ চিরকাল থাকে না, এটা খুব পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে কোথায় ডেমোক্রেসি, কোথায় বাংলাদেশে কি ডেমোক্রেসি। আমরা তো খুব ভাগ্যবান, আমরা খুব যে আমাদের দেশে ডেমোক্রেসি আছে, আমরা পালন করি। প্রত্যেক মানুষ গ্রামে গঞ্জে প্রতিবাদে রাস্তা নেমেছিল, কিন্তু ওই গভর্নমেন্ট যেটা বললাম যে ওদের মাথায় একটা ছিল যে আমরা এইভাবে দাবিয়ে, কিন্তু আপনাকে যেতে হবে ইলেকশনের মধ্যে দিয়ে, সেখানে তো জনগণ ভোট দেবেন, ওখানে জনগণ কি চাইছে সেটা ওরা জানতে পেরেছিল। আর এতদিন পরে উনি যেটা করলেন, বিদ্রোহ মানে শেষ হলো 21 মার্চ, তার যে রেজাল্টটা একটা ওদের মানে ওই গভর্নমেন্টের মুখে তামাচা ছিল। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে এই যে পালনটা করছে কেন, কারণটা হচ্ছে জনগণের কাছে কিংবা বিভিন্ন মিডিয়া কিংবা প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়া যে যেন আমাদের দেশে এই ধরনের কোনোদিন হয় না, 352 মিস ইউজ না হয়। এইটাই তো চাইছে গভর্নমেন্ট। আপনাদের এই প্রোগ্রামটা আমার মনে হয় এইটাই জনগণের কাছে, যে এই ধরনের মিসইউজ আবার না হয়। এই জন্য প্রত্যেক অর্গানাইজেশনকে, যারা ডেমোক্রেটিক অর্গানাইজেশন, মিডিয়া, বিভিন্ন সংস্থান, সেইখানে একটা মেসেজ দেওয়া যে এই ধরনের আমরা পালন করছি, আপনারা মনে রাখুন যে কেন করছি আমরা, কারণটা এইটাই। ঠিক। অধ্যাপক ধর চক্রবর্তী, আপনাকে একটু জানতে চাইবো যে সাধারণ মানুষের যে কি অবস্থা হয়েছিল, বা যারা সাংবাদিকতায় ছিলেন, যারা মত প্রকাশ করতে চাইছিলেন, তাদের উপর কিভাবে সরকারের খাড়া নেমে এসেছিল সেটা আমরা শুনলাম। কিন্তু আরো একটা বড় দিক হলো দেশের অর্থনীতি। তার কারণ আমরা যদি সেই সময়টার দিকে ফিরে তাকাই, তখন সবে 71-এর যুদ্ধ শেষ হয়েছে কিছুদিন আগে, এবং অলরেডি কিন্তু তখন আমরা একটা অর্থনৈতিক সংকটের সঙ্গে সংগ্রাম করছি। আমাদের দেশ কিন্তু তখন সচ্ছল অবস্থায় ছিল না। সেই জায়গায় আবার একটা এমার্জেন্সির ধাক্কা।
একটু জানবো যে অর্থনীতির ওপর কি প্রভাব পড়েছিল। আর এটা কিন্তু 6 মাসের এমার্জেন্সি ছিল না, এটা প্রায় 1.5 বছরের একটা এমার্জেন্সি ছিল। নাম্বারও রিফিউজিয়াস ছিল একদম একদম। তো সেখানে আমাদের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? আর্থিক অবস্থা যে তখন যে বিরাট কিছু খারাপ হয়েছিল তা নয়, যুদ্ধ এসব কিন্তু আমরা মানিয়ে নিচ্ছিলাম। দেশ মানুষ কষ্ট করে সহ্য করে, দেশ যদি ভালো ছিল, দেশের যদি সুনাম হয়। কিন্তু এমার্জেন্সির সুযোগে কিন্তু যেটা হচ্ছিল, নানান ধরনের আইন কানুন করে মানুষের চাকরি খেয়ে দেওয়া, এই ধরনের ব্যবস্থা, চাকরি থেকে সরিয়ে দেওয়া, মানুষের কোনো প্রতিবাদের জায়গা নেই। সেই ধরনের অবস্থাতে মানুষ অত্যন্ত বিপন্ন বোধ করতো যে কি হবে, আজকের আমার কাজ আছে, কালকে যদি না থাকে আমি তো প্রতিবাদও করতে পারবো না। এরকম একটা বিপন্নতা বোধ কিন্তু তার আগে আসেনি। তবে এটা সত্যি কথা, এমার্জেন্সির সময় খুব জোর করে একটা ডিসিপ্লিন আনা হয়েছিল, রেল সময় মতন চলতো। কেননা অনেকে মনে করে যে কড়া আইন না থাকলে, কড়া শাসন না থাকলে মানুষ ডিসিপ্লিনটা শেখে না। যাই হোক, সেই সময় ডিসিপ্লিন আনার এরকম চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষের উপরে ব্যাপকভাবে অত্যাচার করি। যেমন ধরুন একটা জিনিস যেটা বাংলায় হয়তো মানুষ দেখেনি, সেটা হচ্ছে নাসাবন্দি, যেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, যেটা উত্তর ভারতে তখন সঞ্জয় গান্ধী ছিলেন যুব কংগ্রেসের সভাপতি, তিনি ওনার প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার 20 দফা প্রোগ্রাম, ওনার 4 দফা প্রোগ্রাম সঞ্জয় গান্ধীর। একজন সরকারি মন্ত্রী নন, উনি একজন জাস্ট যুব কংগ্রেসের সভাপতি, তিনি 4 দফা প্রোগ্রাম অ্যানাউন্স করলেন। কিন্তু সরকার চেষ্টা করলো সেই 4 দফা প্রোগ্রামকে কি করে বাস্তবায়ন করা যায়। এই 4 দফার মধ্যে অন্যতম ছিল হচ্ছে নাজবন্দি প্রকল্প, ফোর্সড ফ্যামিলি প্ল্যানিং। আমাদের দেশে মানুষ পছন্দের অধিকার, আমার কটা ছেলে পেলে আমি ঠিক করবো, এটা তখনকার সরকারের পলিসি ছিল যে মানুষ নিজেই পছন্দ করবে। সব কিছু আমরা মানুষকে বলবো এই জিনিস করা যেতে পারে, কিন্তু জোর করে সেখানে আমরা দেখলাম উত্তরপ্রদেশে, বিহারে ব্যাপকভাবে যাদের হয়তো প্রয়োজন নেই, বয়স নেই, তাদেরকেও করা হয়েছিল। তার ফলে মানুষের একটা তীব্র প্রতিবাদ তৈরি হয়। এবং আপনি জানেন ইন্দিরা গান্ধীকে যিনি হারিয়েছিলেন 77 সালে, রাজনারায়ণ, হ্যাঁ, তিনি ফ্যামিলি প্ল্যানিং মন্ত্রী হন এবং ফ্যামিলি প্ল্যানিং দপ্তরটা পাল্টেও যায়, ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার করা হয়। একেবারে ফ্যামিলি প্ল্যানিং শব্দটাই বুঝি একটা খুব অপাঙ্কেয় শব্দ, সেটাই সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছিল। অনেক কাজ হয়তো হয়েছে, কিন্তু মানুষের যে অধিকার সেটা চিহ্ন করে যদি কোনো কাজ করা হয় ভারতবর্ষে, সেটা মানুষ, আমরা না খেতেও পারি, কিন্তু আমার অধিকার, পছন্দের অধিকার, আমার বক্তব্য রাখার অধিকার, সেগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা সঞ্জয় গান্ধীর একটু বাড়াবাড়ি ছিল, ওই তো এক্সেস, সঞ্জয় গান্ধী যথেষ্ট, যেভাবে যথেষ্ট বাড়াবাড়ি, যেখানে ইচ্ছে হয়েছে এই বস্তি তুলে দিয়ে এখানে এই করতে হবে, এই বুঝলেন, সে নানান কিছু উনি করে গেছেন। কেননা উনি মনে করতেন যে এখন একটা স্বৈরাচারী শাসন চলছে, বক্তব্য মত প্রকাশের অধিকার নেই, সব নেতারা জেলে, যারা প্রতিবাদ করেছে বা বিরোধী দলের মধ্যে ছিল সবাইকে জেলে পুরে রাখা হয়েছিল, এবং দল বা সরকার বা বলতে গেলে প্রধানমন্ত্রী এবং তার পুত্র যা ঠিক করবে সেটাই তখন আইন হয়ে গেছিল। এটা ভারতবর্ষের কারণ হতে পারে না। তার ফলেই কিন্তু আমরা মনে করি এটা একটা সংবিধানের হত্যা করা হয়েছে, গণতন্ত্র যেখানে সব মানুষের মিলেমিশে তাদের পছন্দের অধিকার, সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল। তার ফলে এই সংবিধান হত্যাকে আমরা ধিক্কার জানাই, এবং যাতে আর কোনোদিন না হতে পারে তার শপথ আজকে। ঠিক, একদম নিশ্চয়ই। মিস্টার মিঠুলি, আপনার কাছে একটু জানবো যে এই যে ধরুন প্রথম দুবারের এমার্জেন্সি, আমরা জানি যে বৈদেশিক শক্তির আক্রমণ, তৃতীয়বারের এমার্জেন্সি যেটা নিয়ে আমরা আজকে এত কথা বলছি, সেটা একটা অভ্যন্তরীণ অস্থিরতা বলা হয়েছিল, যার আসল নেপথ্যে কারণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক। এবার আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজনীতি তো ধরুন চির পরিবর্তনশীল, সবসময় বদলে যাচ্ছে, আজকের সঙ্গে কালকের রাজনীতির মিল নেই, এবং আজকে যে গদিতে আছে কাল অন্য লোক গদিতে আছে। তো সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যদি ধরুন এমন একটা কোনো সিচুয়েশন আসে যেটা সত্যিই অভ্যন্তরীণ অস্থিরতা, সেক্ষেত্রে এমার্জেন্সি কি সত্যিই কোনো সলিউশন হতে পারে? না, এটা ঠিক যে যদি আসে, যেটা আপনি বললেন, যদি আসে, তো ওই সময় একটা যেটা কাজ গভর্নমেন্ট করতে পারে, যে অনেক দেশে হয়েছে, ছোট এর বিকল্পটা কি, আমি সেটা জানতে চাইছি। হচ্ছে যে অল পার্টি মিটিং ডাকা খুব জরুরি। আমি যে অল ইন অল আমি করতে পারি না, ওই সময় অল পার্টি মিটিংকে ডেকে সেখানে বলা উচিত যে দেশের এই অবস্থা, তাহলে আপনারা বক্তব্য রাখুন দেশ কিভাবে চলবে। আমি করতে পারি না, যেটা বললেন অধিনায়ক, না, হ্যাঁ আমি করতে পারি না, কিন্তু আমাকে সবাইকে নিয়ে অল পার্টি, যে যত পার্টি, সব পার্টির মতামত নিয়ে, যারা ইম্পর্টেন্ট নেতা যারা আছে তাদের বক্তব্য, প্লাস যারা প্রফেসর, যারা সাংবাদিক, আমাদের শ্রেষ্ঠ এডিটর্স,
তাদের বক্তব্য রাখা উচিত। তাহলে এইটার অফ দ্য ডিফারেন্ট নিউজ পেপার অ্যালং উইথ প্রফেসর অ্যান্ড শিক্ষক জগতে যারা বড় বড় আছেন তা তাদেরও ডাকা উচিত। এই সময় আমি একা করতে পারি না, সবার মত নিয়ে যদি হয়, সবাই যদি মত দেয় তখন করতে পারি, তখন আপনার কেউ প্রতিবাদ করবে না, কারণ অল পার্টির মধ্যে সামিল হচ্ছে। কিন্তু যদি আমি করে দিলাম কার মত দিলাম না, এটা চাপানো হলো, সেটা ওয়ান টাইম ইনডাইরেক্টলি চাপানো হলো। আমার মানে সেটা তখন আর গণতন্ত্র রইল না, সেটা একনায়কতন্ত্র হয়ে গেল। একই আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত। আমাদের প্রতিবেশী যারা দেশ, সেখানে কি হচ্ছে এই মুহূর্তে, এখন যেটা যুদ্ধ লেগেছে চারিদিকে, তার মধ্যে আমাদের দেশে দেখুন অবস্থাটা, ডেমোক্রেসি আছে বলে আমরা এখনো চলতে পারছি। যদি এখানে একটু ডামাডোল হতো এই ডেমোক্রেসি নিয়ে, যদি আমরা অন্য কোনো ভাবতাম, তাহলে এটা আমরা এগোতে পারতাম না। এই মুহূর্তে আমরা তো শান্তিতে আছি এই মুহূর্তে। ঠিক। একদম ছোট করে অধ্যাপক চক্রবর্তী আপনার কাছে একটু আসবো যে আর্টিকেল 352 নিয়ে বর্তমান সরকারের কি মনোভাব? আমাদের সময়টা প্রায় শেষ, একদম ছোট করে শেষ প্রশ্ন আমার। না দেখুন, মানে সংবিধানের একটা পরিবর্তন তো হয়েছে, আমরা জানি যে কনস্টিটিউশনাল যে সংশোধন যাকে বলে অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, সেখানে ওই ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটা তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে বলা হচ্ছে আর্মড রিবেলিয়ন, অর্থাৎ সশস্ত্র কোনো বিপ্লব যদি সেভাবে দেখা যায়, সরকারকে একেবারে জোর করে অস্ত্রের মাধ্যমে ফেলে দেবে, তখন তো মানে ন্যাশনাল এমার্জেন্সি 352 আসতেই পারে। কিন্তু ওই যে ইন্টারনাল ডিস্টারবেন্স, মানে যে কোনো প্রতিবাদকে আমি ইন্টারনাল ডিস্টারবেন্স বলে দেবো, সেই ধোঁকাবাজি, সেই শয়তানি, সেই বদমাইশি আর যেন না হয়। ঠিক আছে, জোর করে যদি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, নিঃসন্দেহে সরকার 352 করতে পারে। কিন্তু সেই অবস্থা ছাড়া যখন সংবিধানে সংশোধন করে সেটা এসে গেছে, আর নতুন করে তো চিন্তা ভাবনার জায়গা নেই। আমরা চাইবো না যে নতুন করে এমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হোক, এবং শুধু মানুষের অধিকার কেড়ে নেওয়া না, যেভাবে স্বৈরাচারী শাসক যেভাবে দেশ চালিয়েছিল, একজন নেতাই সবকিছু ঠিক করে ফেলছিল, এবং পুরো কোর্ট যদি দেখেন যে নখানা হাইকোর্ট বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটস এই সময় বিলোপ করা যায়, সাসপেন্ড করা যায় না, কিন্তু সুপ্রিম কোর্ট এমনভাবে সেখানকার প্রভাব রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল না, সরকার ইচ্ছে করলে করতেই পারে। সুতরাং যে সরকারের উপর যে ক্ষমতা নিয়ে আসার চেষ্টা, মানে মানুষ, আমাদের দেশে 3টে যে পিলার আছে, লেজিসলেশন, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, মানে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একেবারেই ক্ষুণ্ণ হয়েছিল। আমরা দেখেছিলাম পুরো ক্ষমতাই সরকার নিয়েছিল, এবং জুডিশিয়ারির উপরও তার কিন্তু মানে একটা বড় প্রভাব রাখার চেষ্টা করেছিল। অর্থাৎ এই যে এমার্জেন্সি সিচুয়েশন, এটা থেকে আমরা একটাই শিক্ষা নিয়েছি যে এই দিন যেন আমাদের আর দেখতে না হয়, এটাই মূল শিক্ষা। সরকার তো সচেতন থাকবেই, কিন্তু তার সঙ্গে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ আম আদমি, আমাদের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমরা রোজ ভোগ করি বলে বোধহয় মাঝে মধ্যে ভুলে যাই এর গুরুত্ব। সেই জন্য আমাদেরও মনে রাখতে হবে যে আমাদের গণতান্ত্রিক অধিকার কতখানি, এবং তার উপর হস্তক্ষেপ আমরাও যেন মেনে না নিই। আজকের দিনে সকলকে গণতান্ত্রিক শুভেচ্ছা।